জিয়াউল বলে উঠল, স্যার আন্টি তো পৌঁছায়নি এখনো, ড্রাইভারও ফোন ধরছে না। কিঞ্চিত বিচলিত হলেও নিজেকে সামলে নিতে সেকেন্ড সময় লাগলো না আভিপের। আদেশ কণ্ঠে বলে উঠল, সেসব ভাবতে হবে না তোমাকে। তুমি এখন যে কাজে এসেছো সেদিকে মন দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুটা অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল জিয়াউল। তারে চুপ থাকা মানে কামিনী বেগম সেফ। আবার ফোনে মনোযোগ স্থাপন করলো আফিফ। হর্নের শব্দ। তীব্র বেগে ছুটে আসা বাইক হঠাৎ থেমে যায়। পরপর তিনটা বাইক থামতেই শব্দ দূষণে আফিফের মুখশ্রীতে বিরক্তির ছাপ ফুটে উঠল। কপালের ভাঁজ ফেলে বাইকের দৃষ্টি ফেলতেই কপালের ভাঁজটা আর রইল না, মিশে গেল অবাকের আড়ালে। এক প্রকার সম্মোহিনী হয়েই নেমে এলো গাড়ি থেকে। তিনজন মেয়ে বাইক রাইড করে পাহাড়ি রাস্তায় আসা কম ব্যাপার নয়। যদিও ছেলে মেয়ের মধ্যে তেমন পার্থক্য আভিভ করে না, তবে মেয়েগুলোর মধ্যে নিজের মাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে সে বুঝে উঠতে পারে না। তার কি অবাক হওয়া উচিত নাকি রাগ করা উচিত? মিনিট খানেক সময় গেল এইভাবেই, তবে সমাধান পেল না। কামিনী বেগম এখন আর শাড়িতে আবৃত কোনো বাঙালি বউ নয়, বরং বাইক রাইডারদের মতো পোশাক আশাক পরে যুবতী হয়ে গেছে। যদিও আফিফ তার মায়ের বয়স অনুমান করতে পারে না, সুস্বাস্থ্যের অধিকারী কামিনী বেগম যে স্বামীর পাল্লায় পড়ে এক্সারসাইজ করত বা করে তা আফিফের জানা। শাড়ির আড়ালে লুকিয়ে থাকা যোদ্ধা মাটাকে দেখা হয়নি। আফিফের চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। তার মনে হলো সে পাশে দাঁড়ালে কেউই বিশ্বাস করবে না এই মহিলার ছেলে সে। নিজের ভাবনায় নিজেই হাসলো আভিব। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়ার আগে গলায় ক্যামেরাটা জড়িয়ে নিল। কামিনী বেগম বাইর থেকে নামতেই হেলমেটটা খুলে দাঁড়িয়ে আছে। আফিফকে এখনো চোখে পড়েনি। যখন পড়লো কিছুটা ভয় খেলে গেল তার। রাগ করবে না তো? আফিফ দূর থেকে মায়ের দিকে ক্যামেরা তাক করে গলা উঁচিয়ে বলে উঠল, আমা পোজ। কামিনী বেগম সাথে সাথেই কয়েকটা পোজ নিয়ে নিলেন, যেন আগে থেকেই তৈরি ছিল। আফিফ কাছে এসেই বলে উঠল, মিসেস নুরুল আলম সিদ্দিকী, দেখছি বেশ মস্তিতেই আছেন। যুবতী হওয়ার কারণ কি? লজ্জায় রক্তিম হয়ে উঠল কামিনী বেগমের মুখশ্রী। পাশেই আফরা ও মীরা নাদিয়া দাঁড়ানো। আফরা বাদে দুজনের মুখশ্রীতে অবাকতা। মায়ের লজ্জারাঙা মুখ দেখে আফিফ হেসেই বলল, উপস আম্মা, আমার সামনে লজ্জা না পেয়ে এমন লজ্জা আবুর সামনে পেয়েও। তাহলে দেখবে মিসেস নুরুল আলম সিদ্দিকী ডিউটি জোরাঞ্জলি দিয়ে তার মিসেসকে পাহারা দিতে শুরু করবে। কথাগুলো আফিফ বলেই শব্দ করে হেসে উঠল। কি প্রাণবন্ধ লাগছিল তাকে। কামিনী বেগম হালকা হেসে ছেলের কাঁধে চাপড় বসালেন। মা ছেলের খুনসুটি বেশ উপভোগ করছিল আফরা। মায়ের থেকে নজর ঘুরিয়ে আফিফ তাকায় আফরার দিকে আর বলে ওঠে, মিস আফরা, আম্মুকে পেলেন কোথায়? আফরা বলে উঠল, রেডি হচ্ছিলাম, উনি আসলো রুমে। প্রশ্ন করার কোনো উত্তরই আসলো না। তখন অফার করলাম আমাদের সাথে যাবে, রাজি হয়ে গেল, ব্যাস চললাম চারজন। তবে উনি যে আপনার মা সেটা জানতাম না। চোখ ছোট ছোট করে তাকালো মীরা। গড় গড় করে মিথ্যে বলল এই মেয়ে। অচেনা একজনকে সাথে নেওয়ার ভুল সে আপরা করবে না, সেটা জানে সে। মীরা চাহনিতে চোরা হাসলো আপরা। মীরা বলল, আপনার ছেলেকে যেহেতু পেয়েছেন এবার আমরা আসি। আপনাকে খুব ভালো লেগেছে আমাদের, রাইড খুব এনজয় করেছি। বিরক্ত হলো আপরা। এই মেয়ে আগ বাড়িয়ে পাকনামি করতে আসছে। আফিফের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে মিসেস কামিনী গেলে আপনার কোনো আপত্তি থাকার কথা নয় নিশ্চয়ই। প্রথমত আমরা ওনাকে আপনার মা হিসেবে জানতাম না, আর দ্বিতীয়ত আমাদের না দেখা হলে আপনি জানতেই পারতেন না আপনার মা আমাদের সাথে। তৃতীয়ত আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আমাদের সাথে থাকুক, কিন্তু আপনি নয়। কথাটা শুনেই আফিফ হাসলো, ঠোঁট হেলিয়ে হাসলো। উদ্দেশ্যহীনভাবে কাছাকাছি দাঁড়ালো আফরার। খানিক ঝুঁকে ফিসফিস করে বলল, অবশ্যই আপত্তি নেই। প্রথমত ওনারা কেউ না জানলেও আপনি ঠিকই জানতেন কামিনী বেগম আমার মা। দ্বিতীয়ত আমাদের না দেখা হলেও আমার কানে পৌঁছাতো আমার মা আপনার সাথে আছে। দ্বিতীয়ত আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আপনাদের সাথে থাকুক, তবে আমি নয়। কথাটা শোনা মাত্রই আবরা বিব্রত বোধ করল। লোকটা ধুরন্ধর। আফিফ গলা কেটে সবার দৃষ্টি আকর্ষণ করল। মুচকি হেসে বলল, ওকে, আই অ্যাগ্রি, হ্যাপি জার্নি। তবে একটাই রিকোয়েস্ট, মিসেস কামিনী বেগম কেমন থাকবে জানি না, তবে আফিফ মুনতাসিরের মা যেন ঠিক থাকেন। কথাগুলো বলে আর দাঁড়ালো না আফিফ। জিয়াউলকে দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল বের করে পিঠে চাপিয়ে নিয়ে এক পলক পেছনে তাকালো। কামিনী বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছেলের দিকে। বিশ্বাসই হচ্ছে না আফিফ তাকে অচেনা কারোর হাতে ছেড়েছে। মায়ের দৃষ্টিতে আফিফ দুর্বোধ্য হেসে আপরাকে বাই জানালো। থতমত হয়ে বাই জানাতেও ভুলে গেল আপরা। ছেলেটা ব্যবহার আজীব লাগছে। বাবার হাত ধরে মেয়ে হাঁটছে। মনিরার খুব ইচ্ছে করছে মিহির হাতটা নিজের মুঠোয় নিয়ে শূন্যতাটাকে পূর্ণতা দিতে, সাময়িক পূর্ণতা যে তাকে অসীম সুখ দেবে। সাহসে কুলায় না তা। চুপচাপ দৃষ্টি সরিয়ে নেয়। সেই সাহস মিহি এক ছুটে করে ফেলে। পেছনে ঘুরে মায়ের হাত ধরে আহিসের বরাবর দাঁড় করিয়ে দেয়। থতমত খেয়ে যায় মনিরা।
আহিস ভাবালিসভাবে হাঁটতে থাকে। মনের কোণে পাহাড়ি বাতাসের ঢল নেমে আসে রঙিন অনুভূতি নিয়ে। মনিরা কিঞ্চিত সময় আহিসকে দেখে হাঁটায় মন দেয়। অর্ধপর্চা অর্ধনগ্ন লাশ, মাছি ভন ভন করছে সারা শরীরে। কি বিশ্রী এক গন্ধ। খানিক দূরে দাঁড়িয়ে আছে আদিল, মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস। কেউ মুখের ভাবাবেগ ঠাউর করতে পারছে না। লাশের আশেপাশে কয়েকজন সাদা অ্যাপ্রন পরা লোক বসে আছে, খুঁটিয়ে দেখছে লাশটাকে। কপালে একপাশে কি যেন লেখা। একজন দেখেই দৌড়ে এলো আদিলের কাছে, দৃষ্টিনত, বলল, স্যার, লাশের কপালে কিছু একটা লেখা আছে, আপনি দেখবেন নাকি? আমি বলবো। আদিল কোনো উত্তর দিল না, হনহনিয়ে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই বিশ্রী গন্ধটা নাকে মুখে ঢুকে গেল যেন। নিঃশ্বাসটা আটকে রেখে কিছুটা ঝুঁকে সানগ্লাসটা খুলে নিল আদিল। মাঝারি অক্ষরে কিছু লেখা, লোহা পুড়িয়ে খোদাই করেছে। মুচকি হাসল আদিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পিছিয়ে এলো আর গম্ভীর কণ্ঠে নির্দেশ করল, পাহাড়ের বুকে চাপা দিয়ে চুপচাপ ক্ষণিকের স্মৃতিটুকু মুছে ফেলবেন। কথাটা বলেই কিটকিটিয়ে হেসে উঠল আদিল আর প্রস্থান করল। ঘরে ঢুকে মাস্ক খুলেই ওয়াশরুমে ঢুকে পড়ল আদিল। গোসল না করলে এই গন্ধ নাক থেকে সরবেই না মনে হয়। গোসল করে সারা রুমে সুগন্ধি ছড়ালো। তারপর ইজি চেয়ারে বসে খানিকক্ষণ চুপ থেকেই সিগারেটের প্যাকেট থেকে সিগারেটটা বের করলো। আপন ভাবনায় ব্যস্ত থেকে ধরানোর সুযোগ পেল না। নেত্র পল্লবে ভাসছে দুটো লাইনের লেখাটা। আদিল বিড়বিড় করে লাইনগুলো আওড়ালো। আমি সাদা কন্যা, ভাষায় রক্তের বন্যা। কে হতে পারে? আদিল এক ছুটে ধরতে পারল না। কন্যা আছে বলেই নিমিষেই মেয়ে ধরে নেওয়া মস্তিষ্ক তার নয়। আদিলের মনে হচ্ছে খেলাটা আবার সত্যিই জমে উঠেছে। এখন গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। খোলামেলা স্থান হওয়ায় চাঁদের আলো খানিক হলেও পৌঁছেছে। মাঝারি সাইজের এক তাঁবু, চারজনের ছোটখাটো দেহটা ঠিক চলে যাবে। কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়েছে আবরা। কামিনী বেগম তাঁবুর কাজ ঘেঁষে বসে আছেন। সময়টা তার এতটা ভালো যাচ্ছে যে সে বান্দরবানে রয়েছে সেটা তিনি ভুলেই গেছেন। ফোন নিয়ে একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে নাদিয়া। বিশেষ প্রয়োজন, তবে নেটওয়ার্ক চলছে না। মীরা তাঁবুতে চুপটি করে শুয়ে আছে, মুখটা বেশ গম্ভীর। তার কেবলই মনে হচ্ছে আপরা তার কাছে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়েছে। সেটা কি সেটা ধরতে পারছে না। সন্দেহের বসে প্রশ্ন করার স্বভাবও তার নেই। মনে খচখচনিটা যাচ্ছে না। আপরা আস্তে আস্তে পা ফেলে কামিনী বেগমের পাশে বসলো। কামিনী বেগম এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। আপরা প্রশ্ন করলো, আপনার অসুবিধা হচ্ছে না তো অপরিচিত তিনটে মেয়ের সাথে থাকতে? কামিনী বেগমের হাসি চওড়া হয়। হাত বাড়িয়ে আঁকড়ে ধরে আপরার হাত। আপরা বুঝে যায় উত্তর, তবে মাথায় আসে না এ পর্যন্ত একটা কথাও কেন বলেনি কামিনী বেগম। ব্যাপারটা এখন সন্দেহের পর্যায়ে চলে গিয়েছে। আপরা আবার বুদ্ধি করে বলে ওঠে, আপনার ছেলের কথা মনে পড়ছে না তো? কামিনী বেগমের হাসিটা স্থিরতা কিছুটা ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে, কথা বলে না। আপরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই কামিনী বেগম প্যান্টের পকেটে থেকে নোটপ্যাড বের করে জলদি হাতে কিছু লিখে আপরার সামনে ধরতেই আপরার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সুন্দর বিন্যস্ত হাতের লেখা। কামিনী বেগম বলে ওঠেন, আমি কথা বলতে পারি না, তবে বাবা মা কখনোই ভুলতে পারে না সন্তানকে। আপরার মনে হচ্ছে সে অন্ধকার দেখছে। এত তথ্য জোগাড় করেছে, এটা কোনোভাবেই বুঝতে পারেনি। কামিনী বেগমের কুচকানো ভ্রু দেখে নিজেকে স্বাভাবিক করে নেয় আপরা। আপরা কিছু বলবেই তার পূর্বেই বিকট আওয়াজ ভেসে আসে। দৃষ্টি চলে যায় শূন্যে। মাটি থেকে খুব বেশি উঁচুতে নয়, বিমান ছুটে যাচ্ছে। আপরা কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করেই গলা উঁচিয়ে বলে উঠল, এবার অন্তত তাঁবু থেকে বের হ। তোর খুশি তো চলে এলো। খোঁজাটা বেশ ধরতে পারল মীরা, তবে উত্তর করল না। না বাইরে গিয়ে দেখার স্বাদ জাগলো। চুপটি করেই পড়ে রইল। আপরা উত্তরে আশা না করেই বরং এক পলক জ্বলন্ত চোখে শূন্যের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কামিনী বেগম কিছুই ধরতে পারলেন না, চুপ করেই রইল। শব্দহীন কাটতে থাকলো সময়। চারটে মানুষের মনে ভিন্ন ভিন্ন ভাবনা, তবুও যেন ভাবনাগুলো সমাপ্ত একটাই মাত্র শিকড়েই। চলন্ত বিমান থেমে যায় জঙ্গলের মধ্যভাগে। বেল পরিহিত আদিল দক্ষতার সহিত নেমে আসে পাহাড়ের চূড়ায়। পরপর তিনটে লোক নেমে আসতেই বিমানটা যেদিকে থেকে এসেছিল সেদিকেই ঘুরে যায়। ঢেউ তীরে বাড়ি খেয়ে সাগরে ফিরে যাওয়ার মতো ব্যাপারটা। হয়তো ঢেউয়ের মতো আবারও কোনো আধুনিক যন্ত্র উড়ে এসে বাড়ি খাবে পাহাড়ের চূড়ায়। চূড়া থেকে নামতে কোনো অসুবিধাই হলো না তাদের। ট্র্যাকিং শু অদ্ভুত শব্দ করে চলছে আগাছা মিশ্রিত অরণ্যের ভাঁজে। কারোর মুখে কোনো শব্দ নেই। নির্দিষ্ট এক রাস্তায় আসতেই লোকগুলো আদিল থেকে আলাদা হয়ে গেল। একাকিত্বকে বরণ করে আদিল এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে আগুনের ফুলিঙ্গ দৃষ্টিতে ধরতেই ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি খেলে গেল। আর একটু এগোতেই দৃশ্যমান হলো তিনজন নারীকে। দূরত্ব বজায় রেখে আপন খেয়ালে বসে আছে। চারপাশ নজর ঘুরালো আদিল। কাঙ্ক্ষিত নারীটিকে সে দেখতে পাচ্ছে না কোথাও। তাঁবুটা চোখে পড়ল।
কারোর দিকে না তাকিয়েই হন হন করে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল সে। চমকে গেছেন কামিনী বেগম। নাদিয়া চোখে মুখে ভয় অবাকতা। আপরা ভাওয়ালেস ভাবে তাকিয়ে রইল তাঁবুতে দুলতে থাকা অংশের দিকে। নাদিয়া সম্মতিতে ফিরতেই ছটফট করে উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে বলল,